দিনটি ছিল ১৯৮৮ সালের ৩রা জুলাই। দক্ষিণ ইরানের বন্দর আব্বাস এয়ারপোর্ট হতে ছেড়ে যাওয়া ইরান এয়ার ফ্লাইট ৬৫৫ উড়ে যাচ্ছিল হরমুজ প্রণালীর ওপর দিয়ে। দুবাইগামী সেই বেসামরিক ফ্লাইটের ২৯০ জন যাত্রীর মধ্যে ২৫২ জনই ছিলেন ইরানের নাগরিক। তবে কোনো কারণ ছাড়াই হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থানে থাকা মার্কিন মিসাইল ক্রুজার ইউএসএস ভিনসেন্স পরপর দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি উড়োজাহাজটিকে টার্গেট করে, যেগুলো রাখাতে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় ইরান এয়ার ফ্লাইট ৬৫৫ এবং সেটিতে থাকা ২৯০ জন যাত্রীর সকলেই প্রাণ হারান, যাদের মধ্যে ৬৬ জনই ছিল নিষ্পাপ শিশু। ইরানের বেসামরিক বিমানের উপর চালানো এমন ন্যাক্কারজনক হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এটিকে স্রেফ একটি দুর্ঘটনা হিসেবে অভিহিত করেছিলেন মার্কিন প্রশাসন। এমনকি এই ঘটনার জন্য তারা আনুষ্ঠানিকভাবে কোনো দায়ও স্বীকার করেননি। তবে ১৯৮৮ সালে ইরান এয়ার ফ্লাইট ৬৫৫ এর ওপর মার্কিন হামলা কি আসলেই নিছক কোনো দুর্ঘটনা ছিল, নাকি এটি ছিল যুক্তরাষ্ট্রের পরিকল্পিত হত্যাকাণ্ড? সেই রহস্যের পর্দা ভেদ করতে হলে আবারও ইতিহাসের অন্যতম ন্যাক্কারজনক সেই দিনটিতে ফিরে যেতে হবে। ঘটনার দিন অর্থাৎ ১৯৮৮ সালের ৩রা জুলাই ইরানের বন্দর আব্বাস এয়ারপোর্ট হতে ১০ থেকে ১৭ মিনিটে ইরান এয়ার ফ্লাইট ৬৫৫ দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। বলে রাখা ভালো যে সে সময় ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ চলছিল, যার ফলে হরমুজ প্রণালীর অবস্থাও ছিল বেশ উত্তপ্ত। এই প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিবেশী দেশগুলোর বাণিজ্যিক জাহাজ ও তেলের ট্যাঙ্কারগুলোর ওপরও বেশ কয়েকবার আক্রমণ করেছিল ইরান ইরাক। এমনকি ১৯৮৭ সালে ইরানি যুদ্ধ জাহাজ ভেবে ভুল করে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস স্টারকে হামলা চালিয়ে ৩৭ জন মার্কিন নাবিককে হত্যা করে ইরাক, যার ফলস্বরূপ হরমুজ প্রণালীর আশেপাশে আরও বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেন মার্কিন সরকার এবং আক্রান্ত হওয়ার আগেই যে কোনো সন্দেহভাজন বিমানে সরাসরি হামলার অনুমতি দেওয়া হয় সেসব যুদ্ধ জাহাজকে। এবার মূল কথায় আসে। ইরান এয়ার ফ্লাইট ৬৫৫ যে বিমানবন্দর হতে উড্ডয়ন করেছিল সেই বিমানবন্দরটি একই সাথে বাণিজ্যিক ও সামরিক বিমানের উড্ডয়নের কাজে ব্যবহার করা হতো, যার ফলে মার্কিন যুদ্ধ জাহাজগুলো বন্দর আব্বাস এয়ারপোর্ট হতে টেক অফ করা প্রতিটি বিমানের উপর নজর রাখত। তারই ধারাবাহিকতায় হরমুজ প্রণালীর কাছাকাছি থাকা মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস ভিনসেন্সের ক্রু সদস্যরা ইরান এয়ার ফ্লাইট ৬৫৫কে ট্র্যাক করা শুরু করে। উড্ডয়নের পর পরবর্তী কয়েক মিনিটে বিমানটির পরিচয় নিয়ে তাদের মধ্যে সন্দেহ দেখা দেয় এবং তারা এটিকে F-১৪ ফাইটার জেট হিসেবে চিহ্নিত করে। তাই ইউএসএস ভিনসেন্স হতে ফ্লাইট ৬৫৫ বরাবর সর্বমোট ১১টি সতর্ক বার্তা পাঠানো হয়। এর মধ্যে ৭টি সতর্ক বার্তা সামরিক ফ্রিকোয়েন্সিতে এবং বাকি ৪টি সতর্কবার্তা বেসামরিক ফ্রিকোয়েন্সিতে পাঠানো হয়েছিল। তবে এসব সতর্কবার্তার জবাবে ইরানি বিমানটি হতে কোনো প্রতিক্রিয়া না আসায় ইউএসএস ভিনসেন্সের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন রজার্স এটিকে F-১৪ যুদ্ধ বিমান হিসেবে চিহ্নিত করে এটির উপর মিসাইল হামলার আদেশ দেন। সকাল ১০টা ২৪ ইউএসএস ভিনসেন্স হতে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইরান এয়ার ফ্লাইট ৬৫৫কে টার্গেট করে। দুটি ক্ষেপণাস্ত্রই বিমানটিকে সফলভাবে আঘাত করে এবং বিমানটি ৩ টুকরোয় বিভক্তি হয়ে পারস্য উপসাগরে ভূপাতিত হয়। মিনিটের মধ্যে ঝরে যায় ২৯০টি তাজা প্রাণ। এরপর বিশ্বব্যাপী এই ঘটনার রেশ ছড়িয়ে পড়তেই যুক্তরাষ্ট্র স্বীকার করে নেয় যে তাদের একটি যুদ্ধজাহাজ ভুলবশত ওই ইরানি উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে এবং এটি ছিল নিছকই একটি দুর্ঘটনা। তবে হামলার দিন ফ্লাইট ৬৫৫ উড্ডয়ন করেছিল মোড 3 স্কোয়ারে, যা মূলত বাণিজ্যিক ফ্লাইট বা বেসামরিক বিমান শনাক্ত করার একটি সংকেত। মার্কিন যুদ্ধজাহাজকে সেই সংকেত চিহ্নিত করতে পারেনি। তাছাড়া ইরানি উড়োজাহাজটি বাণিজ্যিক ফ্লাইট রুটের মধ্যেই উঠছিল এবং এটির গতিও ছিল একদম স্বাভাবিক। আর সতর্কবার্তা হিসেবে ইউএসএস ভিনসেন্স সেদিন যে ১১টি সতর্কবার্তা পাঠিয়েছিল তা ছিল মূলত একটি অবাস্তব যুদ্ধ বিমানের উদ্দেশ্যে, যার ফলে ইরান এয়ার ফ্লাইট ৬৫৫ এর ককপিটে সেসব সতর্কবার্তা পৌঁছায়নি। তাই ১৯৮৮ সালের সে ভয়াবহ বিমান হামলা যে মার্কিন নাবিকদের অদক্ষতা ও অপরিণামদর্শিতার চূড়ান্ত ফলাফল ছিল তা দিনের আলোর মতো পরিষ্কার। মার্কিন নৌবাহিনীর সেই ভুলের মাসুল নিজেদের জীবনের বিনিময়ে পরিশোধ করেছিল ইরান এয়ার ফ্লাইট ৬৫৫ এর ২৯০ জন নিরীহ প্যাসেঞ্জার। তবে আপনি জেনে অবাক হবেন যে যুক্তরাষ্ট্র যেভাবে ভুলবশত ২৯০ জন সাধারণ মানুষের প্রাণ নিয়েছে, ঠিক একইভাবে তাদের সবচেয়ে কাছের বন্ধু ইসরায়েলও ভুল করে ৩৪ জন মার্কিন নৌ কর্মকর্তাকে হত্যা করেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য বন্ধু রাষ্ট্র ইসরায়েল এক আকস্মিক সামরিক হামলায় ৩৪ জন চৌকস মার্কিন নৌ কর্মকর্তার প্রাণ কেড়ে নিয়েছিল। ইতিহাসের পাতায় হয়তো যুক্তরাষ্ট্র ইসরায়েলের এমন রক্তাক্ত সংঘাত
আঘাতের ঘটনা দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। ঘটনাটি মূলত 1967 সালের। সে সময় মধ্যপ্রাচ্য জুড়ে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ চলছিল। যুদ্ধে জয়ের সন্নিকটে থাকা ইসরায়েল ইতোমধ্যেই ফিলিস্তিন, মিশর ও জর্ডানের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে। 8 জুন ভোরবেলায় ভূমধ্য সাগরে একটি অচেনা জাহাজকে দেখতে পায় ইসরায়েলি যুদ্ধবিমান। আসলে সেই জাহাজটি ছিল ইউএসএস লিবার্টি নামের একটি মার্কিন গোয়েন্দা জাহাজ, যেটিকে ইসরায়েল আরব যুদ্ধ তদারকি করা ও আরব দেশগুলোর সাথে সোভিয়েত ইউনিয়নের যোগাযোগের ওপর আড়ি পাতার জন্য ভূমধ্য সাগরে পাঠানো হয়েছিল। জাহাজটির মাস্তুলে লাগানো মার্কিন পতাকা এবং এর গায়ে থাকা কোড নেম GTR-5 দেখার পর ইসরায়েলি যুদ্ধবিমান বুঝতে পারে যে এটি আমেরিকান জাহাজ। তাই কোনো ঝামেলা ছাড়াই তারা সেখান থেকে চলে যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে যুদ্ধের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বিশেষ করে ভূমধ্য সাগর হতে কুসাইর নামের একটি মিশরীয় যুদ্ধ জাহাজ ক্রমাগত ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়ে যাচ্ছিল, যার ফলশ্রুতিতে ইসরায়েলি গোয়েন্দারা সেন্ট্রাল কমান্ডে জানায় যে ভূমধ্য সাগরে শত্রুপক্ষের জাহাজ অবস্থান করছে। আর ইসরায়েলি বিমান বাহিনী ভূমধ্য সাগরে অবস্থানরত ইউএসএস লিবার্টিকেই মিশরীয় যুদ্ধ জাহাজ কুসাইর ভেবে ভুল করে বসে, যার ফলে দুপুর 1:57 ইসরায়েলি বিমান বাহিনীর দুটি মাইরেজ 3 যুদ্ধ বিমান এসে ইউএসএস লিবার্টির উপর কামানের গোলা ও মিসাইল নিক্ষেপ শুরু করে। আচমকা সেই হামলায় লিবার্টির 8 জন নৌ কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যায়। এই হামলার পরপরই লিবার্টির রেডিওম্যানরা জরুরি সাহায্য চেয়ে 500 মাইল দূরে থাকা মার্কিন 6ষ্ঠ নৌবহরে সংকেত পাঠায়। এই সংকেত পেয়ে মার্কিন 6ষ্ঠ নৌবহর হতে 8টি ফাইটার জেট উড়াল দিয়েছিল লিবার্টিকে সাহায্য করতে। তবে পথিমধ্যেই তাদের ফিরে আসার আদেশ দেয় তৎকালীন মার্কিন প্রতিরক্ষা সচিব রবার্ট স্ট্রেঞ্জ ম্যাকনেমরা। মূলত লিবার্টির ওপর বিমান হামলার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী বুঝে গিয়েছিল যে তারা আমেরিকার জাহাজে ভুলবশত হামলা চালিয়েছে, যার ফলে ইসরায়েলের তৎক্ষণাৎ মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নিজের ভুল স্বীকার করে নেয়। তাই যুক্তরাষ্ট্র নিজেদের ফাইটার জেটগুলো অর্ধেক পথ হতে ফিরিয়ে আনে। তবে মার্কিন প্রশাসনকে পট্টি পরিয়ে দেওয়ার পর ইসরায়েল ফের ইউএসএস লিবার্টিতে বিমান হামলা চালায়। দ্বিতীয় দফার সেই বিমান হামলায় কেউ নিহত না হলেও জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানেই শেষ নয়, 2 দফা বিমান হামলার পর 3টি টর্পেডোবাহী ইসরায়েলি মোটর বোট আসে ইউএসএস লিবার্টির ওপর হামলা চালানোর জন্য। টর্পেডো বোটগুলো সর্বমোট 6টি টর্পেডো নিক্ষেপ করে, যেগুলোর মধ্যে একটি টর্পেডো সরাসরি লিবার্টিতে গিয়ে আঘাত করে, যার ফলে মার্কিন জাহাজটির গায়ে বিশাল এক গর্ত সৃষ্টি হয় এবং বিস্ফোরণে নিহত হন আরও 26 জন আমেরিকান নৌ কর্মকর্তা। 1967 সালে ইউএসএস লিবার্টিতে হামলা চালিয়ে 34 জন মার্কিন নৌ কর্মকর্তার হত্যার সেই ঘটনাকে ইসরায়েল আজও দুর্ঘটনা হিসেবে অভিহিত করে। তবে এটি যদি নিছক দুর্ঘটনাই হয়ে থাকে, তাহলে মার্কিন দূতাবাসে যোগাযোগ করে নিজেদের প্রথম বিমান হামলার জন্য ক্ষমা চেয়ে তারা কেন দ্বিতীয় দফায় বিমান হামলা এবং টর্পেডো হামলা চালিয়েছিল? এছাড়া আমেরিকাও কেন নিজেদের 34 জন চৌকস নৌ কর্মকর্তা হত্যার বদলা না নিয়ে ইসরায়েলকে এক বাক্যে মাফ করে দিয়েছিল? এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও ইতোমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা 1967 সালে সংঘটিত ইউএসএস লিবার্টির হামলার সকল রহস্য ভেদ করতে চান, তারা চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারেন। তবে আপাতত এটা জেনে রাখুন যে ইসরায়েল মোটেও ভুলবশত সেই হামলা করেনি এবং যুক্তরাষ্ট্র বিনা স্বার্থে ইসরায়েলকে ছেড়ে দেয়নি। আসলে যুক্তরাষ্ট্র হলো এমন এক রাষ্ট্র যারা স্বার্থের খাতিরে 34 জন নয়, বরং 34,000 সৈন্যের মৃত্যুকেও বিকিয়ে দিতে পরোয়া করে না। যে আমেরিকা 1967 সালে 34 জন নৌ কর্মকর্তাকে হারিয়েও ইসরায়েলকে সামান্য একটি টোকা পর্যন্ত দেয়নি, সেই একই আমেরিকা 1846 সালে মাত্র 11 জন সৈন্য হত্যার দায়ে নিজের প্রতিবেশী দেশ মেক্সিকোর প্রায় 55% এলাকা দখল করে নিয়েছিল। বর্তমান ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নেভাদা, কলোরাডো, ইউটাহ এর মতো অঞ্চলগুলো ছাড়া আধুনিক আমেরিকা কল্পনাই করা যায় না। আর এই সব অঞ্চলই একটা সময় স্বাধীন মেক্সিকোর অবিচ্ছেদ্য অংশ ছিল। নিজেদের 11 জন সৈন্যের মৃত্যুর অজুহাত দেখিয়ে মেক্সিকো আক্রমণের মাধ্যমে আমেরিকা এসব অঞ্চল নিজেদের দখলে নিয়েছিল। মেক্সিকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেই ষড়যন্ত্রমূলক আক্রমণ ইতিহাসের পাতায় মেক্সিকো আমেরিকা যুদ্ধ নামে লিপিবদ্ধ রয়েছে। তবে মেক্সিকো কেন আমেরিকার সেই 11 জন সৈন্যকে হত্যা করেছিল আর আমেরিকা কিভাবে মেক্সিকোর কাছ থেকে 55% এলাকা হাতিয়ে নিয়েছিল তার আদ্যোপান্ত জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই 18 শতকে। প্রায় 300 বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর 1821 সালে স্বাধীনতার দেখা পেয়েছিল মেক্সিকো। তবে স্বাধীনতার পর দেশ শাসন নিয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে দেশটির রক্ষণশীল ও উদারপন্থী শাসক গোষ্ঠীরা। সেই সুযোগে স্পেন পুনরায় মেক্সিকোতে উপনিবেশ স্থাপনের পায়তারা করতে থাকে।
একই সময় ফ্রান্স ও মেক্সিকোতে আক্রমণ করে বসে উপনিবেশ স্থাপনের অভিপ্রায় নিয়ে, যার ফলে আমেরিকা নাক গলাতে বাধ্য হয় এবং 1923 সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জেমস মনরো সরাসরি ইউরোপীয়দের জানিয়ে দেন যে ইউরোপীয় দেশগুলো যেন এই অঞ্চলে উপনিবেশ স্থাপনের চেষ্টা না করে। আসলে ইউরোপিয়ানরা দীর্ঘদিন ধরে আমেরিকার দেশগুলোকে শাসন করেছিল, তাই পাশের দেশ মেক্সিকোতে পুনরায় ইউরোপীয় উপনিবেশ স্থাপন করা মানে আমেরিকার নাকের ডগায় বিপদ। শেষমেশ 1823 সালের 2রা ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো একটি নীতি ঘোষণা করেন, যে নীতি অনুসারে ইউরোপের দেশগুলো আমেরিকা মহাদেশে উপনিবেশ স্থাপন না করার অঙ্গীকার করে। পাশাপাশি যুক্তরাষ্ট্র জানায় যে তারা ভবিষ্যতে কোনো দিন ইউরোপীয় রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। ইউরোপের সাথে আমেরিকার ঐতিহাসিক এই সমঝোতাটি মনরো নীতি বা মনরো ডক্ট্রিন নামে পরিচিত। এদিকে 1845 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন কট্টর শ্বেতাঙ্গবাদী জেমস পোক। 1845 সালে তিনি মেক্সিকো সরকারের কাছে দূত পাঠান তৎকালীন মেক্সিকান অঙ্গরাজ্য আল্ট্রা ক্যালিফোর্নিয়া, যা বর্তমান ক্যালিফোর্নিয়া, $30 মিলিয়ন বিনিময়ে কিনে নেওয়ার জন্য। অবশেষে 1845 সালে প্রেসিডেন্ট পোকের জোর প্রচেষ্টায় আমেরিকান কংগ্রেস টেক্সাসের আমেরিকা ভুক্তির অনুমোদন দেয়। তিনি সবসময় গোটা উত্তর আমেরিকা শাসন করার স্বপ্ন দেখতেন, আর সেই স্বপ্ন পূরণ করতে হলে মেক্সিকোর বিভিন্ন এলাকা দখল করতে হতো। তবে মনরো ডক্ট্রিন নীতির কারণে তিনি তা করতে পারছিলেন না, যেহেতু উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরোধিতা করে খোদ মার্কিন প্রেসিডেন্ট এই নীতির জন্ম দিয়েছিল। তাই আমেরিকা যদি আগ বাড়িয়ে মেক্সিকো আক্রমণ করত, তাহলে তা তাদের চিরাচরিত ভণ্ডামি ফাঁস করে দিত। তাই প্রেসিডেন্ট পোক ভিন্ন পথে হাঁটলেন। 1945 সালে তিনি মেক্সিকো সরকারের কাছে দূত পাঠান তৎকালীন মেক্সিকান অঙ্গরাজ্য আল্ট্রা ক্যালিফোর্নিয়া বা বর্তমান ক্যালিফোর্নিয়া $30 মিলিয়ন বিনিময়ে কিনে নেওয়ার জন্য। তবে মেক্সিকোর সরকার এক বাক্যে সেই প্রস্তাব নাকচ করে দেয়। এরপর পোক চাইলে সরাসরি মেক্সিকোর সাথে যুদ্ধে জড়াতে পারতেন, তবে মনরো ডক্ট্রিনের কারণে তা সম্ভব ছিল না, যার ফলে ধৈর্য ধারণ করে একটি সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকেন জেমস পোক। আর তাকে সেই সুযোগটি সামনে থেকে উপহার দেয় মেক্সিকোর তৎকালীন তেহাস অঙ্গরাজ্য, যা বর্তমানে টেক্সাস নামে পরিচিত। মূলত মেক্সিকো স্বাধীন হওয়ার পর সে দেশের সরকার মারাত্মক একটি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছিল। নিজেদের ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠন করার লক্ষ্যে মার্কিনীদের আমন্ত্রণ জানায় আমেরিকার সীমান্তবর্তী মেক্সিকান রাজ্যগুলোতে এসে চাষাবাদ করার জন্য। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মার্কিনীরা ব্যাপক হারে তেহাস বা টেক্সাসে পাড়ি জমায়। 1829 সাল নাগাদ সেখানে মেক্সিকানদের ছাপিয়ে আমেরিকানরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে। আর মেক্সিকোতে যেহেতু দাস প্রথা নিষিদ্ধ ছিল, তাই সেখানে বসবাসকারী আমেরিকানরা মেক্সিকো সরকারের বিরোধিতা শুরু করে এবং একটা পর্যায়ে তারা স্বাধীন টেক্সাস রিপাবলিক নামের এক নতুন দেশের গোড়াপত্তন করে বসে। আসলে সে সময় টেক্সাস রেপ নামে মেক্সিকোর অঙ্গরাজ্য ছিল। আদতে এর নিয়ন্ত্রণ ছিল সেখানকার অভিবাসী মার্কিনীদের হাতে, এবং তারা দীর্ঘদিন ধরেই আমেরিকার সাথে এটিকে যুক্ত করার পায়তারা করছিল। অবশেষে 1945 সালে প্রেসিডেন্ট পোকের জোর প্রচেষ্টায় আমেরিকান কংগ্রেস টেক্সাসের আমেরিকা ভুক্তির অনুমোদন দেয় এবং এটি হয়ে যায় যুক্তরাষ্ট্রের 28তম অঙ্গরাজ্য। আর এই ঘটনার পরপরই মেক্সিকো সরকার রেগে তেলে বেগুনে হয়ে ওঠে, যার ফলে আমেরিকান সরকার মেক্সিকো সীমান্তে বিপুল সংখ্যক সৈন্য নিয়োগ করে। সীমান্তে অতিরিক্ত আমেরিকান সৈন্যের উপস্থিতি দেখে মেক্সিকো সরকার আতঙ্কিত হয়ে এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বসে। তারা সরাসরি মার্কিন সৈন্যবাহিনীর ওপর আক্রমণ চালিয়ে 11 জন মার্কিন সৈন্যকে হত্যা করে। যে আমেরিকা এতদিন মনরো ডক্ট্রিন নীতির কারণে মেক্সিকোতে আক্রমণ চালাতে পারছিল না, তারা এই হত্যাকাণ্ডের পর মেক্সিকোয় হামলা চালানোর ওপর লাইসেন্স পেয়ে যায়। আমেরিকার ধূর্ত প্রেসিডেন্ট জেমস পোক মূলত এই সুযোগেরই অপেক্ষা করছিলেন। এরপর দুই দেশের মধ্যে শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। বলা বাহুল্য, আমেরিকায় যুদ্ধে অস্ত্রশস্ত্র ও জনবলের দিক দিয়ে ঢের এগিয়েছিল, যার ফলে যুদ্ধের 1 বছর না গড়াতেই মেক্সিকোর সকল সীমান্তবর্তী অঙ্গরাজ্য দখল করে নিয়েছিল যুক্তরাষ্ট্র। একটা পর্যায়ে মেক্সিকো বুঝে যায় তারা মূলত হেরে যাওয়া যুদ্ধে লড়ছে, আর এই যুদ্ধ যদি আরো কয়েক বছর চলে তাহলে গোটা মেক্সিকো রাষ্ট্রই বিলীন হয়ে যাবে। তাই বাধ্য হয়েই মেক্সিকোর শাসকরা আমেরিকার সাথে একটি সমঝোতায় আসতে বাধ্য হয়। সেই সমঝোতা অনুসারে মেক্সিকোর ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ মেক্সিকো, নেভাদা, কলোরাডো, ওকলাহোমা, ইউটাহ, কানসাস, ওয়াইমিং অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়। বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের $15 মিলিয়ন দেয় এবং পাওনা $3 মিলিয়ন মাফ করে দেয়। অর্থাৎ মাত্র $18 মিলিয়ন বিনিময়ে যুক্তরাষ্ট্র হাতিয়ে নিয়েছিল মেক্সিকোর প্রায় 55% অঞ্চল। কৌশলগত রাজনৈতিক জয়ের এর চেয়ে বড় উদাহরণ আর কি বা হতে পারে। আর মেক্সিকো আমেরিকার সেই ঐতিহাসিক যুদ্ধ এটা প্রমাণ করে যে আমেরিকা যেখানে যুদ্ধ বাধায় কিংবা শান্তির দূত হয়ে পৌঁছে যায়, সেখানে তাদের স্বার্থ জড়িয়ে আছে।